আজকে আমাদের ক্লাস 11 ভেক্টরের দ্বিতীয় দিনের ক্লাস। তো প্রথম দিন তোমাদের ভেক্টরের ক্লাসিফিকেশন, বিভিন্ন রকম ভেক্টর এবং মেনলি ইউনিট ভেক্টর এবং যেটা আমাদের পজিশন ভেক্টর, এই দুটো ভালো করে দেখতে বলেছিলাম। তো আজকে আমরা যেটা শিখবো ভেক্টরের যোগ এবং বিয়োগ এবং লব্ধি ভেক্টর নির্ণয়, অ্যাডিশন সাবট্রাকশন অফ ভেক্টর অ্যান্ড রেজাল্ট্যান্ট ভেক্টর। তো ভেক্টরের যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা জানি সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে আমরা ভেক্টরকে যোগ বিয়োগ করতে পারি না, এদের ক্ষেত্রে আলাদা ভেক্টর অ্যালজেব্রা প্রয়োজন। তো সেগুলি আমরা শিখে নেব। তো ভেক্টর যোগ বিয়োগের ক্ষেত্রে প্রথম যেটা শিখব ভেক্টর যোগ, অ্যাডিশন অফ ভেক্টর এবং তার থেকে যেটা বলবো রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। রেজাল্ট্যান্ট মানে কতগুলো ভেক্টরকে যোগ করলে যে রেজাল্টটা পাই তাকে বলি আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। ঠিক আছে, তো প্রথম যেটা শিখব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল লটা কি বলছে আমরা এবার দেখে নেব। এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ল। দুটো ভেক্টর, মিনিমাম নাম্বার অফ ভেক্টরস, এখানে দুটো ভেক্টরের যোগ করার ক্ষেত্রে আমরা ফান্ডামেন্টাল যে সূত্র সেটা বলছে ত্রিভুজ সূত্র। তো কেমন বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল, স্টেটমেন্টগুলো তোমরা বই থেকে পড়বে, আমি ম্যাথমেটিক্যাল পার্টগুলো বুঝে দেবো ভালো করে, গাণিতিক আকারগুলো। তো বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো ত্রিভুজের একই ক্রমে পরপর দুটি বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা যায়, তাহলে ওই ভেক্টরের তৃতীয় বাহুটি, 3 নম্বর যে বাহুটি, বিপরীত ক্রমে উহাদের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। আবার বলছি একই বিন্দু, এটাই স্টেটমেন্ট, যেটা বলছি সেটা স্বীকার্য। একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী দুটি সমজাতীয় ভেক্টর, সমজাতীয় ছাড়া তো যোগ হয় না আমরা জানি, সমজাতীয় ভেক্টরকে, যেমন ধরো দুটো বেগ ভেক্টর, দুটো সরণ ভেক্টর বা দুটো ত্বরণ ভেক্টর, তাদের ক্ষেত্রে আমরা কি করে করব, বা দুটো বল ভেক্টর। একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো ত্রিভুজের পরপর দুটি বাহু দ্বারা একই ক্রমে মানে এবং অভিমুখে প্রকাশ করা সম্ভব হয়, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি উহাদের লব্ধিকে বিপরীত ক্রমে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। যেমন ধরো আমরা ধরছি দুটো ভেক্টর এ আর বি, এটা একটা এ ভেক্টর, দুটো সমজাতীয় ভেক্টর যারা পরস্পর থিটা কোণানত একই বিন্দু থেকে ক্রিয়াশীল। তো এই দুটো ভেক্টরকে আমাকে প্রকাশ করতে হবে কোনো ত্রিভুজের একই ক্রমে পরপর দুটি বাহু দ্বারা এটাকে প্রকাশ করতে হবে। তো আমি মনে করছি কোন একটা ত্রিভুজের এই যে বাহুটা, ভূমি বাহুটা হলো এ ভেক্টর, এটা বললাম এবি বাহু। তো রিপ্লেস করছি কি, যেহেতু এগুলো ফ্রি ভেক্টর তাই এদের আমরা মুভমেন্ট করতে পারি। মুভমেন্ট করিয়ে এটাকে যদি বি বলি, এটাকে এই জায়গায় নিয়ে গেলাম, তাহলে এইখান থেকে এ ভেক্টর যেখানে শেষ হলো সেখান থেকে বি ভেক্টরের একটা সমান্তরাল টেনে নিলাম, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই ত্রিভুজটাকে কমপ্লিট করতে গেলে যে তৃতীয় বাহুটা দরকার, তৃতীয় বাহু মানে কোনটা হবে, এই যে তৃতীয় বাহু, দেখো এটা কোন দিকে ক্রম, ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এটাকে হবে উল্টো। তাহলে একই ক্রম হলে এইদিকে হতো এ থেকে বি, বি থেকে সি, তাহলে সি থেকে এ হবে না, বিপরীত ক্রম মানে এ থেকে সি। এটাই হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টরকেই বলা হচ্ছে এ আর বি ভেক্টরের যোগফল, ভেক্টর যোগফল বা রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। তো এখানে দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এই কোণটা থিটা হবে। তাহলে আমাদের কি বার করতে হবে, লব্ধির মান মানে আর এর মান, মানে এসির দৈর্ঘ্যটা কত, আর ভূমি ভেক্টরের সাথে এটা কত কোণ করেছে, এটা যদি ফাই কোণ করে তাহলে ফাই এর মানটা কত বার করতে হবে। তার জন্য আমরা কি করছি, সি বিন্দু থেকে বর্ধিত এবির উপর একটা লম্ব টানলাম সিডি। আমাদের উদ্দেশ্য কি, এ এবং বি ভেক্টরের লব্ধি। তাহলে প্রশ্ন অনুসারে ত্রিভুজ সূত্র অনুসারে কি হচ্ছে, এ আর বি এই দুটোর ভেক্টর যোগফল করে কোনটা পাচ্ছি, আর ভেক্টর। তাহলে আমাদের কি বার করতে হবে, আর এর মান কত, আমরা কি কি জানি, এ ভেক্টরের মান জানি, বি ভেক্টরের মান জানি, তাদের মধ্যবর্তী কোণটা জানি।
এই তিনটের সাহায্যে আমাকে প্রকাশ করতে হবে। আমাদের কি ক্যালকুলেট করতে হবে? উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রেজাল্ট্যান্ট ভেক্টর এন্ড ডিরেকশন অফ রেজাল্ট্যান্ট ভেক্টর। ডিরেকশন বার করতে গেলে আমাদের এই ফাই কোণটা বার করতে হবে, সেটা ভূমির সাথে কত কোণে লোব থিটার অভিমুখ সেটা আমরা বার করব। তাহলে আমরা কি বার করব? আর এর মান বার করব আর ফাই কোণটা বার করব। তো তার জন্য কি করলাম? সি থেকে একটা লম্ব টেনে নিলাম। তো এখানে দেখো ছবিতে আমরা ছবি অনুসারে আমরা লিখতে পারি AD স্কয়ার প্লাস DC স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার। এবার দেখো এই যে ত্রিভুজ BCD আমরা পেয়েছি, তার ক্ষেত্রে BD সমান হচ্ছে B cos থিটা। কেন? BD হলো ভূমি, ভূমি মানে অতিভুজ cos থিটা, অতিভুজের দৈর্ঘ্যটা কত? BD মানে হচ্ছে BC cos থিটা, BC লেন্থটা কত? B। আর CD টা কত? CD হচ্ছে B sin থিটা। এই দুটো আমরা এখানে কাজে লাগাবো। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি আমাদের AD স্কয়ারকে লিখছি A প্লাস এইটুকুনি A এইটুকুনি BD। BD মানে কত বেরিয়েছে? B cos থিটা হোল স্কয়ার প্লাস CD এর মানটা কত বেরিয়েছে? BC এর মানটা B sin থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু AC এর মান কত? R। AC মানে হচ্ছে লব্ধির মান হচ্ছে R, মানে মড অফ, আমরা এখানে ধরে নিয়েছি মড অফ A ভেক্টরের মান A, মড অফ B তার মান B, আর মড অফ R লব্ধির মানটা হচ্ছে R, দৈর্ঘ্যটা হলো R। ওকে, মড R কে আমরা মড R না লিখে শুধু R দিয়ে লিখছি, কারণ বারবার মড লেখা মানে বিরক্তির ব্যাপার। তাহলে এখান থেকে তাহলে চলে আসছে দেখো R স্কয়ার সমান, এটাকে ভাঙলে কত বেরোবে? A স্কয়ার। দেখো এখানে আসছে B স্কয়ার cos স্কয়ার থিটা, এখানে B স্কয়ার sin স্কয়ার থিটা, তার মানে কত? B স্কয়ার প্লাস 2AB টা কত আসছে? 2AB cos থিটা। তাহলে এখান থেকে R টা কত চলে এলো? রুট ওভার অফ দিস। তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের মান। তাহলে দুটো ভেক্টরের মান A এবং B হলে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে লব্ধি ভেক্টরের মানটা কত হবে? A স্কয়ার প্লাস B স্কয়ার 2AB cos থিটা। আর অভিমুখ বার করতে গেলে আমাদের দরকার এই ত্রিভুজ ফাইটা বার করতে হবে। তার জন্য আমরা tan ফাই বার করছি। ফাইটা তাহলে ফাইটা কেন বার করছি? লব্ধি ভেক্টরটা ভূমির সাথে কত কোণ করেছে, মানে A ভেক্টরের সাথে কত কোণে নত আছে সেটা। তো সেটা দেখো আছে CD বাই AD, তার মানে tan ফাই চলে এলো B sin থিটা বাই A প্লাস B cos থিটা। তাহলে এই দুটো সূত্রের সাহায্যে আমরা লব্ধি ভেক্টর A আর B এর লব্ধি যে তার মান এবং অভিমুখ দুটোই আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে স্টেটমেন্টটা কি দাঁড়ালো? একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো ত্রিভুজে পরপর দুটি বাহু দ্বারা, এখানে পরপর কোণ দুটো AB আর BC পরপর বাহু দ্বারা যদি মানে এবং অভিমুখে প্রকাশ করা সম্ভব হয়, তবে ওই ত্রিভুজের তৃতীয় বাহু মানে হচ্ছে AC বিপরীত ক্রমে, যদি একই ক্রম হতো তাহলে A থেকে B, B থেকে C, C থেকে A, বিপরীত ক্রম মানে A থেকে C, এই বরাবর উহাদের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। তার লব্ধির মান হবে এটা আর অভিমুখ হবে এটা। তাহলে R max সর্বোচ্চ কখন হবে? লব্ধির মান সর্বোচ্চ কখন হয়? যখন থিটাটা হচ্ছে আমাদের cos থিটা 1, তার মানে A প্লাস B। যখন cos থিটা 1 হবে, মানে যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, মানে দুটো ভেক্টর একই দিকে থাকবে, সেই ক্ষেত্রে লব্ধি সর্বোচ্চ। আর তা মিনিমাম কখন হবে, ন্যূনতম কখন হবে? যখন cos থিটাটা -1 মানে 180 ডিগ্রি বিপরীত। তাহলে এটার ক্ষেত্রে দুটো ভেক্টর একই দিকে
আর দ্বিতীয়টার ক্ষেত্রে দুটো ভেক্টর বিপরীত দিকে। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে সর্বোচ্চ কখন হবে, যখন দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ কখন হয়, যখন তারা একই অভিমুখে ক্রিয়াশীল হয়, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। এবং কখন তারা সর্বনিম্ন হয় লব্ধিটা, যখন তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়। এটা হচ্ছে 0 ডিগ্রি থিটা, এটা 180 ডিগ্রি থিটার মান। এদিকে এ, এদিকে বি, এখানে এটা এ, এখানে এটা বি, দুটো একই দিকে আছে। তাহলে একই দিকে থাকলে তারা যদি সমান্তরাল হয় তাহলে লব্ধিটা ম্যাক্সিমাম হবে, আর যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে মানে 180 ডিগ্রি কোণে নত হয়, সেক্ষেত্রে লব্ধির মানটা সর্বনিম্ন হবে। আর যদি দুটো ভেক্টর পরস্পর সমকোণে থাকে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে লব্ধির মানটা আসছে √a² প্লাস b²। কেন বুঝতেই পারছি, কারণ cos 90 ডিগ্রি 0। তাহলে এই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্র কি পেলাম, দুটো ভেক্টর যোগ করে, এটাকে বলা হচ্ছে ভেক্টর যোগফল করে, তৃতীয় ভেক্টর পেলাম, তার মান, তার অভিমুখ বার করতে গেলে ফাই এর মানটা বার করতে হবে। তার জন্য অবশ্যই আমাদের a লাগবে, b লাগবে, থিটা লাগবে। মান বার করতে গেলেও a লাগবে, b লাগবে এবং থিটা লাগবে। ঠিক আছে, আচ্ছা এই হলো ত্রিভুজ সূত্র। এরপর আমরা চলে যাব ত্রিভুজ সূত্রেরই আর একটা রূপ, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। সেটা আমরা এরপর দেখে নেব। তো তোমরা ভালো করে যেটা করিয়ে দিলাম ভালো করে বুঝে নাও এবং ক্যালকুলেশনগুলো স্পষ্টভাবে দেখে নাও, কারণ সামান্তরিক সূত্রের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব না, কারণ একইভাবে একই প্রমাণ আসবে। তো ধরো আমাদের একটা প্রয়োগ আমরা একটু দেখি, তারপরে সামান্তরিক সূত্র দেখব। ধরো বললো একজন ব্যক্তি প্রথমে পূর্ব দিকে গেল 10 মিটার, সেখান থেকে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে গেল 5 মিটার, তাহলে তার সরণ কত সেটা আমাদের বার করতে দিল। ছোট্ট একটা প্রয়োগ, আমরা যে সূত্র শিখলাম। তো একজন ব্যক্তি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাহলে একজন ব্যক্তি প্রথমে কোন দিকে গেছে, পূর্ব দিকে গেছে 10 মিটার, সেখান থেকে 45 ডিগ্রি কোণ মানে উত্তর পূর্ব দিকে গেছে 5 মিটার। তাহলে প্রথম গেছে ও থেকে এ, তাহলে এ থেকে বি। তাহলে প্রশ্ন হলো সরণ কত, সরণ কোনটা, তাহলে লব্ধি এটা। তাহলে আর এর মানটা কত, লব্ধিটা কত, মানে লব্ধি সরণ কত সেটা বার করতে হবে। তাহলে এখানে আর এর মানটা কত হবে, তাহলে এখানে আর সমান হবে তাহলে কত, আর অ্যাঙ্গেলটা আমরা বার করব ফাই। তাহলে আর কত আসছে, লব্ধি সরণ ব্যক্তির লব্ধি সরণ। তাহলে ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 10 মিটার, সেখান থেকে উত্তর পূর্ব, এরকম যদি উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম থাকে বুঝে নিতে হবে 45 ডিগ্রি কোণ বলছে। তাহলে লব্ধি সরণ আর এর মান কত আসছে, 10² প্লাস 5² প্লাস 2 × 10 × 5 cos 45 ডিগ্রি। এটা হিসাব করলে একটা মান পাবে, এটা কত আসছে 125 প্লাস এটা আসছে আমাদের কত 100/√2। তোমরা ক্যালকুলেশন করে নেবে এত মিটার। আর অভিমুখটা কত হবে, tan phi, কি সূত্র, b, এটা a এটা b, তাহলে b sin theta বাই a প্লাস b cos theta। এখান থেকে একটা phi এর মানটা আমরা বার করব। তাহলে tan ইনভার্স এটা কত আসছে 5/√2 বাই এটা আসছে 10 প্লাস 5/√2। তোমরা ক্যালকুলেটরে বসাবে কত ডিগ্রি phi এর মান, সেটা তার প্রাথমিক পূর্ব দিকের সাপেক্ষে তার সরণ হচ্ছে কত ডিগ্রি কোণ, 5 কোণ। অতএব ব্যক্তির সরণ পূর্ব দিকে, উত্তর যেটা লিখতে হবে পূর্ব দিকের সাপেক্ষে এত কোণ যেটা বেরোবে সেটা বসিয়ে দেবে, কত আসছে এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে। আমি ক্যালকুলেশন করে সময় নষ্ট করলাম না, এটা তোমরা নিজেরাই ক্যালকুলেটরে বসালে পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা বার করতে পারি। এবার আমরা চলে যাই ভেক্টর যোগের পরবর্তী যে সূত্র, দেখে নাও ঠিক করে। তো আমরা এরপর পড়ব
সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্রেরই ভিন্ন রূপ। ফান্ডামেন্টাল সূত্র কিন্তু হচ্ছে ত্রিভুজ সূত্র। এখানেও দুটো ভেক্টরকে আমরা যোগ করব। এটা বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা যায়, তাহলে সন্নিহিত বিন্দুতে অঙ্কিত কর্ণ উহাদের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী দুটি সমজাতীয় বা একই জাতীয় ভেক্টরকে যদি কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা যায়, তাহলে সন্নিহিত বিন্দুতে অঙ্কিত কর্ণ উহাদের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। অর্থাৎ ধরো এই দুটো ভেক্টর, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, যাদের মধ্যবর্তী কোণ থিটা, তো এই দুটো ভেক্টরকে যদি কোনো সামান্তরিকে দুটো সন্নিহিত বাহু, এটা বলি এ বি সি ডি, তাহলে সন্নিহিত বাহু কোন দুটো? এ বি আর এডি। তাহলে এবি বরাবর প্রকাশ করলাম এ কে, এডি বরাবর প্রকাশ করলাম বি কে। তাদের লব্ধি কি? সন্নিহিত বাহু যে দুটো বিন্দুর সাপেক্ষে সেই বিন্দুতে অঙ্কিত কর্ণ উহাদের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। তো প্রমাণ করার ক্ষেত্রে তো একই প্রমাণ দেখতে পাচ্ছি। তাহলে এইটা থিটা, পুরোটা কোণ ডিএবি থিটার এই দুটুকুনি ফাই। আর এখানে যদি একটা লম্ব টেনে নিই, এটাকে আমরা ডি দিচ্ছি না, এটাকে ডি দিই, এটা ই দিলাম, তাহলে আগেটার মতনই হয়ে গেল। তাহলে এটাও থিটা হবে। এটা যদি বি হয় তাহলে এটা প্যারালাল, এটাও তাহলে বি। তাহলে দেখো উপর অংশটা বাদ দিলে কিন্তু ত্রিভুজ সূত্রই আমরা পাচ্ছি। তাহলে ত্রিভুজ সূত্রে কি তো আসবে। তো আমরা তো যোগ করে তো উত্তর একই পাবো নাকি? উত্তর কি আলাদা আলাদা পাবো? বিভিন্ন সূত্র দিয়ে বিভিন্ন উত্তর পাচ্ছি। তাহলে কোন সূত্রটা সঠিক, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের সূত্রগুলোর আলটিমেট রেজাল্ট কিন্তু এক, স্টেটমেন্ট আলাদা। তাহলে এটার আমাদের হিসাব করা সহজ কিছুই না। এরকম থাকলে মাঝখান দিয়ে একটা দাগ কেটে দাও, তাহলে সেটাই হচ্ছে লব্ধি হবে। তাহলে লব্ধি সব সময় যে দুটো ভেক্টরকে বার করছি যারা কম্পোনেন্ট ভেক্টর, এখানে এ আর বি কে বলা হয়, এ ও বি কে আমরা নাম দেব কম্পোনেন্ট ভেক্টর, আর আর কে আমরা কি বলেছি? রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে এ আর বি হলো আমাদের লব্ধি, আমাদের উপাংশ ভেক্টর বা কম্পোনেন্ট ভেক্টর, আর আর হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একই রকম ভাবে ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট করে আগের মতন ত্রিভুজ ধরে এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার, সেইভাবে যদি আমরা করি তাহলে সেখান থেকে আমরা আর পেয়ে যাচ্ছি রুট ওভার লব্ধির মান এ স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab cos থিটা। এটা আমাদের প্রয়োগ করা সহজ। ত্রিভুজ আকার থেকে এটা সামান্তরিক দুটো ভেক্টর আছে, লব্ধি মাঝ বরাবর, সব সময় লব্ধি থাকবে মাঝ বরাবর। ধরো একটা ভেক্টরের দিকে আছে এ, একটা ভেক্টর হলো তার সাথে 150 ডিগ্রি কোণ করে আছে 150, তাহলে এদের লব্ধিটা কেমন হবে? দেখা গেল বললো লব্ধিটা এই এর সাথে লম্ব, বি ভেক্টরটার সাথে দেখা গেল বললো লব্ধিটা, এদের যে লব্ধিটা হচ্ছে এটা 150 ডিগ্রি আর লব্ধিটা এর সাথে লম্ব, তাহলে লব্ধিটাই বরাবর হবে। তাহলে ত্রিভুজ, তাহলে সামান্তরিকটা কেমন অঙ্কন করতে হবে? যদি বলে যায় লব্ধিটা লম্ব, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি লম্ব, মানে ফাইটা 90 ডিগ্রি বলে দিয়েছে, হতেই পারে কোনো প্রবলেম দিল, তার ক্ষেত্রে পাবো আমরা অবশ্যই। তাহলে সেই ক্ষেত্রে আমরা ঠিক লব্ধিটা মাঝ বরাবর যাবে। ভেক্টর দুটো যেমনই থাক, মানে ভেক্টর যেমন থাকবে ঠিক মাঝখান দিয়ে চলে যাবে। আর মনে রাখতে হবে যে ভেক্টরের মান বড় তার দিকে একটু চেপে থাকবে, এটা আমাদের সবসময় হবে। আর tan থিটা কত আসে? b sin থিটা বাই a প্লাস b cos থিটা। সূত্রগুলো একদম তথস্থ করতে হবে, মনে রাখতে হবে ফাইটা কার সাথে কোণ? ভূমি ভেক্টরের সাথে কোণ। কোন কোণটা এখানে ফাই? এই কোণটা এখানে ফাই, এইটুকুনি ফাই, আর এটা বলে দিয়েছে কোন একটা অ্যাঙ্গেল, আমাদের এই অ্যাঙ্গেলটা কিন্তু ফাই অ্যাঙ্গেল। আর এই ছবিতে কতটা ফাই? এতটা ফাই। আর পুরোটা এখানে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের
ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তাহলে সামান্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্র আমরা বুঝে নিলাম, এবং তার থেকে আমরা কিছু প্রবলেম একটু দেখি। প্রবলেম দেখলে ব্যাপারটা আমাদের একটু ইজি হয়ে যাবে। আমি ছায়া প্রকাশন থেকে কিছু প্রবলেম তোমাদের দেখাচ্ছি। ছায়া প্রকাশনী থেকে দু একটা প্রবলেম দেখাই, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কোথায় আমরা প্রয়োগ করব অনুশীলনীর কিছু প্রবলেম আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দু একটা প্রবলেম ছোটখাটো দেখিয়ে দিই, আমাদের আস্তে আস্তে শিখে যাবে তোমরা। আচ্ছা, আমরা এটা শূন্যভাবেও করতে পারবো। তো সেইভাবে আপাতত এই সূত্র প্রয়োগ করে আমরা সেটা দেখি কিভাবে করা যায়। একটা তো উদাহরণ তোমাদের দেখিয়েছি। আগে থেকে একটু খুঁজে রাখলে তোমাদের সুবিধা হতো, তো আমি যাই হোক এখান থেকে একটু দেখি। হ্যাঁ, অনেক অঙ্কই আছে যেগুলো আমরা করতেই পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন একক ভেক্টর দিয়ে করবো, হ্যাঁ ধরো সেট 2 এর 1 নম্বর অঙ্ক যেটা দিয়েছে, সেট 2 এর 1 নম্বর অঙ্ক বলছে পি এবং কিউ বলে মধ্যকোণ আলফা, এদের লব্ধি বলছে সেট 2 1 নম্বর প্রবলেম। বলছে পি আর কিউ বলে লব্ধি হলো আলফা, লব্ধি বলছে মধ্যবর্তী কোণ আলফা, লব্ধির মান বলেছে আর বলে দিয়েছে 5 × √p² + q²। তাহলে পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফার লব্ধি এটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি √p² + q² 2pq cos আলফা। পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা আর তাদের লব্ধির মান এটা লিখতেই পারি। আবার বলছে মধ্যবর্তী কোণ যদি 90 - আলফা হয় তখন লব্ধি হচ্ছে এটা 1 নম্বর। 8 সমান বলছে হবে 3√p² + q² যখন মধ্যবর্তী কোণটা আলফার মানটা হচ্ছে 90 - আলফা, তাই তো? হ্যাঁ, তাহলে এটা লিখতে পারি p² + q² 2pq cos কত বলেছে 90 - আলফা। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখান থেকে দেখাতে বলেছে tan আলফা সমান হচ্ছে 1/3, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি স্কয়ার করে দিই, প্রথমটা থেকে পাচ্ছি from 1 25 p² + q² সমান p² + q² + 2pq cos আলফা। তাহলে প্রথম থেকে 2pq cos আলফা পেয়ে যাচ্ছি 24 p² + q²। আশা করি বুঝতে পারলে। আর দ্বিতীয় থেকে একই ভাবে আমরা স্কয়ার করলে কত পাচ্ছিলাম from 2, এটা আছে 9, তাহলে 9 p² + q² সমান আসছে p² + q² 2pq cos 90 - আলফা মানে sin আলফা। তাহলে এখান থেকে 2, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। তাহলে 2pq sin আলফা পেয়ে গেলাম 8 p² + q²। খুবই সহজ অঙ্ক, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। তাহলে 4 কে যদি 4 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো এদিকে আছে sin, এখানে আছে cos, 2pq কেটে যাবে, তাহলে হলো tan আলফা। এটা আসছে 8/24 সমান 1/3। অতএব tan আলফা সমান চলে এলো 1/3 হয়ে গেল। তাহলে অঙ্কটা আমরা করে ফেললাম, লব্ধি ভেক্টরের নির্ণয় যে সূত্রের অঙ্ক। আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের ভেক্টর যোগের পরবর্তী সূত্র বহুভুজ সূত্র, সেটা আমরা এরপর দেখব। সেট 2 এটা আমি ফার্স্ট অঙ্কটা করিয়ে দিলাম, আবার আমি মাঝে মাঝে কিছু অঙ্ক করাবো, লাস্টে গিয়ে বেশ কিছু অঙ্ক করিয়ে দেবো, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। সেটা আমি দেখছি কতটা করানো যায়। ঠিক আছে, আমাদের আগে পুরোটা করে নেওয়া উচিত, করে নিলেই
মেইনলি আমাদের ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ইউনিট ভেক্টর এগুলোর সাহায্যে আমরা করতে পারবো। আচ্ছা, তো এরপর চলে আসি আমাদের বহুভুজ সূত্র। তো সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কতগুলো ভেক্টরকে যোগ করছিলাম? দুটো ভেক্টরকে যোগ করে একটা লব্ধি ভেক্টর পাচ্ছিলাম, বা সামান্তরিক সূত্রের ক্ষেত্রেও দুটো ভেক্টরকে যোগ করে আমরা একটা লব্ধি ভেক্টর পাচ্ছিলাম। তো এবার আমাদের তাহলে উদ্দেশ্য কি, যদি দুটোর বেশি হয় তখন আমরা তাহলে কোন সূত্র প্রয়োগ করব সেটা আমরা এবার একটু দেখে নেব। আর তার জন্য হচ্ছে 3 নম্বর, ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ভেক্টর যোগের বহুভুজ সূত্র, ধরো কতগুলো ভেক্টর, এটা কি বলছে, একই বিন্দুতে ক্রিয়াশীল n সংখ্যক সমজাতীয় ভেক্টরকে, n সংখ্যক ভিন্নমুখী ভিন্ন অভিমুখী কতগুলো ভেক্টরকে একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্ন অভিমুখী n সংখ্যক সমজাতীয় ভেক্টর দিয়ে যদি তাদের আমরা কোনো একটা বহুভুজ গঠন করতে চাই, প্রধানত এখানে n-1 সংখ্যক ভেক্টর নিয়ে আমরা কাজ করব। আর মনে রাখতে হবে, বহুভুজের বাহুর সংখ্যা যা হবে ভেক্টর সংখ্যা তার থেকে একটা কম হতে হবে। মানে কি, দেখো ত্রিভুজে কটা ভেক্টর? দুটো। ত্রিভুজের বাহু কটা? তিনটে। যদি তো চতুর্ভুজ সূত্র প্রয়োগ করতে চাই, একটা ধর কোনো একটা সূত্র বললাম চতুর্ভুজ সূত্র, তাহলে কটা ভেক্টর হবে? কারণ যোগ করে তো একটা বাহু আসতে হবে, তাহলে তিনটে ভেক্টর। পঞ্চভুজ হলে কটা হতো? চারটে ভেক্টর। তার মানে বহুভুজ হলে বহুভুজের বাহু সংখ্যা যা হবে ভেক্টর সংখ্যা তার থেকে একটা কম হবে। তাহলে কোন একটি n বাহু বিশিষ্ট বহুভুজের পরপর n-1 সংখ্যক বাহু দ্বারা যদি n-1 সংখ্যক একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী সমজাতীয় ভেক্টরগুলিকে পরপর আমরা প্রকাশ করতে পারি মান এবং অভিমুখ অনুসারে বহুভুজের বাহু দ্বারা, তাহলে বহুভুজের লাস্ট যেটা বাহু মানে n-তম বাহু, উহাদের লব্ধিকে বিপরীত ক্রমে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। আমি আবার বলছি, n-1 সংখ্যক সমজাতীয় একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্ন অভিমুখী ভেক্টরকে যদি কোনো n বাহু বিশিষ্ট বহুভুজের বাহু কটা? n খানা। n বাহু বিশিষ্ট বহুভুজের প্রথম n-1 সংখ্যক বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা সম্ভব হয় একই ক্রমে, তাহলে ওই বহুভুজের অন্তিম বাহুটি বা n-তম বাহুটি উহাদের লব্ধিকে বিপরীত ক্রমে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। এই হলো আমাদের সূত্র। তো আমরা ধরে নিচ্ছি কতগুলো ভেক্টর, a b c d e f, আমরা এই কটা ভেক্টর আঁকলাম। আর এই ভেক্টরগুলো একই বিন্দুতে ক্রিয়াশীল সমজাতীয় কতগুলো ভেক্টর এদের যোগ করতে চাইছি। মানে আমরা কি চাইছি? a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e প্লাস f, লব্ধিটা কত সেটা বার করতে চাইছি। তাহলে কি করতে হবে? এই ভেক্টরগুলোকে, তাহলে এখানে কটা বাহু আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে বহুভুজটা কেমন হতে হবে? সপ্তভুজ। ভেক্টর নাম্বার অফ ভেক্টর যা হবে তার থেকে একটা বেশি হবে বাহু সংখ্যা। যেমন ত্রিভুজের ক্ষেত্রে দুটো ভেক্টর, ঠিক আছে? তো এইখানেও কিন্তু আমরা সেই হিসেবে কাজে লাগাবো, কারণ ত্রিভুজ সূত্রই বারবার প্রয়োগ করব, একাধিকবার প্রয়োগ করে আমরা বহুভুজ সূত্র পেয়ে যাব। ওকে, তো দেখি কিভাবে আমরা বহুভুজটা আঁকছি। ধরে এটা বললাম এ, এটা বললাম ও বিন্দু এ যেখানে শেষ হলো এটা এ ভেক্টর হলো, সেখান থেকে যাবে বি, বি যেখানে শেষ হলো সেখান থেকে গেল সি, ছোট করে আঁকি মানে ধরবে না, এটা হলো বি, এই হলো সি, এটা হলো এ, এটা সি। আচ্ছা, তারপরে সেখান থেকে ডি একদম এটার সঙ্গে প্যারালাল আছে, তারপরে হচ্ছে এখান থেকে ই, সেখান থেকে এফ। তাহলে এটাকে বহুভুজটাকে কমপ্লিট করতে গেলে এই বাহুটা দরকার, তাহলে সেটাই হচ্ছে n তম বাহু।
তাহলে দেখো এগুলো সব এক অভিমুখে, তাহলে লব্ধিটা কোন হবে? বিপরীত অভিমুখে। একই ক্রম হলে এদিক থেকে এদিকে আসতো এ বি সি ডি ই এফ, তাহলে লব্ধিটা হবে আমরা কোনটা তাহলে বহুভুজটা কমপ্লিট করার জন্য কোনটা দরকার? ওহেড বাহুটা দরকার, তাহলে এটাই হচ্ছে আর, এন তম বাহুটাই হচ্ছে আর ভেক্টর। তো এখানে আমরা তাহলে বহুভুজ সূত্র কি বললো? n-1 সংখ্যক ভেক্টরকে যদি কোনো n বাহু বিশিষ্ট বহুভুজের প্রথম n-1 সংখ্যক বাহু দ্বারা একই ক্রমে প্রকাশ করা সম্ভব হয় মানে এবং অভিমুখে, তাহলে ওই বহুভুজের কোন বাহুটি? অন্তিম বাহুটি মানে nth যেটা বাহু, nতম বাহুটি উহাদের লব্ধিকে বিপরীত ক্রমে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। ওকে, তাহলে এখানে দেখো আমরা এখান থেকে ও থেকে সবগুলো জুড়ে নিচ্ছি, ও বি জুড়লাম, যতগুলো বিন্দু আছে কৌণিক বিন্দু ও সি ও ডি ও ই জুড়ে নিলাম। এবার দেখো ত্রিভুজ ও এ বি তে ত্রিভুজ সূত্রানুসারে কি লিখতে পারি? এ আর বি একই দিকে, তাহলে ও বিটা লব্ধি হবে, এটা হলো R1, তার মানে R1 মানে আমাদের অ্যাকচুয়ালি OB সমান OA প্লাস AB, তার মানে R1 যদি প্রথমটা বলি তাহলে হচ্ছে A প্লাস B, পরপর আমরা ধরবো। তাহলে কোন ত্রিভুজ হলো? এটা এদিকে এটা এদিকে, তাহলে লব্ধিটা কোন দিকে হবে? বিপরীতক্রমী ত্রিভুজ ও এ বি তে ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম, তার মানে চলে যায় ত্রিভুজ ও বি সি। তো এই ত্রিভুজ সূত্রানুসারে OB প্লাস BC সমান OC, OB প্লাস BC একই দিকে, তাহলে এটা হবে OC, এটা হলো R2, ছবিটা আসছে ঠিকঠাক? ওটা হয়ে গেল R2। হ্যাঁ, তাহলে আমরা R2 পেয়ে গেলাম, মানে OC পেয়ে গেলাম। দেখো OB কত পেয়েছিলাম? R1 মানে A প্লাস B, আর BC মানে কত? BC মানে C। সিমিলারলি আমরা পরের ত্রিভুজ OCD তে ত্রিভুজ সূত্র থেকে আমরা যদি বলি এইটা হবে লব্ধি আমাদের R3, আমরা সিমিলারলি পেয়ে যাচ্ছি R3 সমান R2 প্লাস R3 সমান R2 প্লাস D, তার মানে ফাইনালি A প্লাস B প্লাস C প্লাস D। তো আমরা বাহুর সংখ্যা কমও নিতে পারি। আচ্ছা, তার মানে কি ত্রিভুজ ও ডি ই তে ত্রিভুজ সূত্র অনুসারে এটা যদি বলি R4, এটা বললাম R4, তাহলে সেক্ষেত্রে R4 সমান R3 প্লাস E। R3 মানে কত? A আমি একবার লিখে দিচ্ছি প্লাস B প্লাস C প্লাস D, R3 হলো প্লাস E। ঠিক আছে, R4 পেয়ে গেলাম। ফাইনালি ত্রিভুজ OEF এ ত্রিভুজ, এটা আমি এখানে লিখি ফাইনালি, পরের লাস্টেরটা এখানে লিখি, ত্রিভুজ OEF এ ত্রিভুজ সূত্র অনুসারে পাচ্ছি R সমান ফাইনাল রেজাল্ট R সমান তাহলে কত হবে? R4 প্লাস F। তাহলে R4 কোনটা? তার মানে আমরা ফাইনালি R পেয়ে গেলাম, রেজাল্ট্যান্ট ভেক্টরটা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম? A প্লাস B প্লাস C প্লাস D প্লাস E প্লাস F। তার মানে বহুভুজের যে অন্তিম বাহু সেটি বাকি বাহুগুলো যে ভেক্টর সেই ভেক্টরের লব্ধিকে প্রকাশ করলো বিপরীত অভিমুখে। তো এইভাবে আমরা ত্রিভুজ সূত্রের একাধিকবার প্রয়োগ করে কি পেয়ে গেলাম? বহুভুজ সূত্র পেয়ে গেলাম, এবং আমরা বহুভুজের লব্ধি কি করে নির্ণয় করা হয় সেটা আমরা শিখে গেলাম। স্টেটমেন্টটা বই থেকে পড়বে, প্রমাণটা আমি দেখিয়ে দিলাম এখানে। তো এই হচ্ছে আমাদের ভেক্টর যোগের তিনটে
সূত্র যেটা আমরা জ্যামিতির সাহায্যে প্রকাশ করলাম। তো এরপর আমরা ভেক্টর যোগের বেশ কিছু সূত্র শিখব। তো সেগুলো দেখে তো তোমরা ছবিটা ভালো করে দেখে নাও। ছবির নামকরণগুলো যেন ঠিকঠাক ভাবে হয় এটার দিকে নজর দিতে হবে, কোনটা R3 R4 এটা দেখে নেবে ভালো করে। এরপর আমরা যে সূত্রগুলো শিখলাম তার থেকে দুটো গাণিতিক সমস্যা করি। দুটো গাণিতিক সমস্যা করিয়ে দিই, আরো করিয়ে আমি প্রশ্নগুলো বোর্ডে লিখে দিচ্ছি। করার পর তারপর আমরা বিয়োগটা শিখব। আচ্ছা, প্রশ্ন, দুটি সমমানের ভেক্টরের লব্ধি কখন 1 নম্বর যে কোনো, এখানে 1 নম্বর দিলাম, যে কোনো একটি ভেক্টরের মানে 1 নম্বর √2 গুণ হবে, আর 2 নম্বর √3 গুণ হবে, একটাও দিয়ে দিই 3 নম্বর সমান হবে। একসাথেই সবকটা অঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, দুটো সমান মানের ভেক্টরের লব্ধি কখন, মানে মধ্যবর্তী কোণটা কত হলে দুটো ভেক্টরের তাদের লব্ধির মানটা কার সাথে সমান হবে? যে কোনো একটি ভেক্টরের মানে √2 গুণ হবে, কখন √3 গুণ হবে এবং সমান হবে। তো প্রথম ক্ষেত্রে কি বলেছে? 1 নম্বর ক্ষেত্রে আমাদের লব্ধি সূত্র কি? R² = p² + q² 2pq cos θ। তো এখানে প্রথম ক্ষেত্রে বলেছে সমমানের, মানে p সমান q, আর কি বলেছে? rটা বলেছে যে কোনো একটা √2 গুণ, তাহলে rটা হচ্ছে p√2। তাহলে r সমান যদি p√2 হয় তাহলে প্রথম থেকে আমরা পাচ্ছি তাহলে p√2² সমান pqটা সমান, তাহলে লিখছি p² + p² 2 × p × p cos θ। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? 2p² সমান 2p² + 2p² cos θ। তাহলে দেখো 2p² কেটে গেল, তাহলে 2p, তাহলে cos θ কত আসছে? 0। অতএব θ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটো সমমানের ভেক্টরের লব্ধি কখন √2 গুণ হবে? যে কোনো একটা ভেক্টরের মানে যখন তারা সমকোণে থাকবে বা 90 ডিগ্রি কোণে থাকবে। এটা 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? √3 গুণ হবে। তাহলে প্রথমটা তোমরা ঠিক করে পড়ে নাও। তাহলে প্রথম উত্তরটা হলো কখন √2 গুণ হবে? যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে √3 গুণ হবে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে √3 গুণ, তাহলে এটা হয়ে গেল p√3। তাহলে এটা কত হবে? 3p²। তাহলে এটা এদিকে আনলে আসছে p² বা 2p² cos θ। তাহলে অতএব cos θ আমাদের কত আসছে? হাফ। তাহলে θ চলে এলো কত? 60 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর যদি কি হয়? মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধিটা প্রত্যেকটা ভেক্টরের মানের কত গুণ হবে? √3 গুণ হবে। আর 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে সমান হবে, মানে লব্ধির মানটাও p হবে। তাহলে লব্ধির মানটা যদি 3 নম্বর ক্ষেত্রে বলেছে, তোমরা দ্বিতীয়টা ঠিক করে করে নাও, তারপরে আমরা পরেরটায় যাব। সমান হতে গেলে লব্ধির মানটা সমান, লব্ধিটাও p হবে। তাহলে আমাদের যেটা চলে আসছে এটা মুছে দিলাম। লব্ধিটাও p, তাহলে p², তাহলে একটা কেটে গেল, তাহলে -p² = 2p²
cos থিটা, তাহলে cos থিটা আসছে -½ অতএব থিটা কত 120 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটরে করে দেখবে যদি না জানো মান cos থিটার, তার মানে কখন √2 হলো, √2 গুণ হতে গেলে কত অ্যাঙ্গেল হতে হবে 90 ডিগ্রি। তাহলে 1 নম্বর উত্তর হলো আমাদের 90 ডিগ্রি কোণ হলে, 2 নম্বর উত্তর হলো 60 ডিগ্রি কোণ হলে, আর 3 নম্বর উত্তর হলো 120 ডিগ্রি কোণ হলে। তাহলে তিনটি উত্তর আমরা পেয়ে গেলাম। তো আমাদের এরকম প্রশ্ন দিতেই পারে 2 নম্বরের ছোট ছোট প্রশ্ন, তাহলে এইভাবে আমাদের করতে হবে। আচ্ছা, এরপর আমরা যাব সাবট্রাকশন মানে বিয়োগ। মনে রাখতে হবে বিয়োগ করা মানে কিন্তু আলটিমেটলি যোগ করা, আলাদা কিছু না। তো সেই জন্য আমরা ত্রিভুজ সূত্র বা সমান্তরিক সূত্রটা প্রয়োগ করব। ভেক্টরের বিয়োগ। পরের দিন আমরা ভেক্টর বিভাজন এবং তার সাহায্যে লব্ধি নির্ণয় শিখব পরবর্তী ভিডিও ক্লাসে। তো আজকে আমাদের লাস্ট টপিক ভেক্টরের বিয়োগ। তো ধরো বলো দুটো ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের বিয়োগফলটা বার করতে হবে, মধ্যবর্তী কোণ থিটা। তো এদের ক্ষেত্রে বিয়োগ করা মানে তার মানে আমাদের চাইছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করে পেলাম, এখানেও লব্ধি ভেক্টর আর, তার মানে দেখো আমাদের বিয়োগ করতে গেলে এ থেকে বি বিয়োগ করছি মানে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, কোনো সমস্যা নেই, লেখা যেতে পারে। তাহলে এ থেকে বি ভেক্টর বিয়োগ করা মানে এর সাথে মাইনাস বি যোগ করা। এবার এটা যদি মাইনাস মাইনাস বি মানে হচ্ছে বিপরীত ভেক্টর, অপোজিট ভেক্টর আগের দিন শিখেছি, তাহলে বি মাইনাস বি মানে তাহলে কোনটা হবে এটা। এটা যদি বি ভেক্টর হয় তাহলে এটা মাইনাস বি ভেক্টর, তাহলে এ আর মাইনাস বি এর লব্ধি কোনটা, তাহলে এই দুটো নিয়ে একটা সামান্তরিক এঁকে নিলাম, তাহলে লব্ধি কোনটা হবে এইটা। এটাকে আমরা আর ভেক্টর বা আর ড্যাশ বললাম, বিয়োগফলের ক্ষেত্রে লব্ধিটা আর ড্যাশ। তাহলে এখানে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে অ্যাঙ্গেলটা পাই মাইনাস থিটা, আর লব্ধি ভেক্টরটা এ আর বি এর মাইনাস বি এর লব্ধি মানে অন্তর্ফল, যেটা অন্তর্ফলের লব্ধিটা এর সাথে ধরলাম এই কোণটা হচ্ছে আলফা। আলফা কোণটা কত বার করতে হবে, মানে লব্ধির বিয়োগফলের যে লব্ধি তার অভিমুখটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে তাহলে আর ড্যাশ হবে কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, b ভেক্টরের মান তো b মাইনাস b ভেক্টরের পরম মান তো b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos মধ্যবর্তী কোণটা কত 180 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে কত আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে বিয়োগের ক্ষেত্রে সূত্র কি, দুটো ভেক্টর a আর b হলে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তাদের লব্ধি মানে বিয়োগফল অন্তর্ফলের সূত্র কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। আর tan আলফার সূত্র কি হয়, ফাই এর সূত্র যেটা শিখেছিলাম একই সূত্র, মানে সেটা ছিল b sin থিটা, তাহলে sin থিটাটা কত হবে 180 মাইনাস থিটা বাই a প্লাস b cos থিটা, তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার sin 180 মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে এটা হয়ে গেল b sin থিটা, আর cos এর ক্ষেত্রে মাইনাস হয়ে যায় মাইনাস b cos থিটা। তাহলে এখান থেকে আমরা কোনটা পেয়ে গেলাম, তাহলে সোজা কথা cos গুলো মাইনাস cos হয়ে যাবে। যোগের ক্ষেত্রে যেখানে cos থিটা থাকবে বিয়োগের ক্ষেত্রে সেখানে মাইনাস cos থিটা হয়ে যাবে। ঠিক আছে, এই হলো কি আমাদের সূত্র। ধরো দুটো ভেক্টর বলেছে, ধরো এটা বলেছে ধরো আমাদের 3 নিউটন বল, এদিকে কাজ করছে ধরো 2 নিউটন বল 60 ডিগ্রি কোণ, তাহলে এদের যোগফল আর বিয়োগফল কত, এটা বললে f1 ভেক্টর, এটা f2 ভেক্টর। তাহলে আমরা এখানে যোগ আর বিয়োগের মান দুটো একটু বার করে নিই অ্যাপ্লিকেশন করে। তো
বিয়োগফল করা মানে আলটিমেটলি যোগ করাই বলে তাহলে, তার ক্ষেত্রে সূত্রগুলো আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এবার একটু ছবিটা যেটা আঁকলাম ওর ক্ষেত্রে হিসেবটা করে নিই। তাহলে f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর মানে যোগ করলে তাহলে যেটা এই ভেক্টর পাবো সেটার মান কত হবে? f1 মানে 3 স্কয়ার যোগ 2 স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু 2 cos 60, তাহলে এটা কত আসছে 9 যোগ 4 cos 60 মানে হাফ, তাহলে 3 গুণ 12 গুণ হাফ, তাহলে আসছে 13 যোগ 6 মানে √19 নিউটন। আর বিয়োগ করি যদি তাহলে অন্তর, এটা হলো সমষ্টি ভেক্টর যোগফল পেলাম, যদি অন্তরফল চাই f1 ভেক্টর মাইনাস f2 ভেক্টর যদি বার করতে চাই সেটা যদি বলি f ড্যাশ ভেক্টর, তাহলে f ড্যাশ ভেক্টরটার মান কত হবে 3 স্কয়ার যোগ 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 3 ইনটু 2 cos 60 ডিগ্রি, তাহলে এখানটা বিয়োগ হয়ে যাবে মানে √13 বিয়োগ 6 মানে 7 নিউটন। তোমরা লব্ধির অভিমুখগুলো বার করো, সেটা আমি আর করালাম না। এইভাবে আমরা ভেক্টর যোগের সূত্র এবং বিয়োগের সূত্রের সাহায্যে লব্ধি দুটোই কিন্তু আলটিমেটলি লব্ধি নির্ণয় হচ্ছে, একটা যোগের ক্ষেত্রে লব্ধি, সংযোজনের ক্ষেত্রে লব্ধি, একটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে লব্ধি বা অন্তরফলের ক্ষেত্রে লব্ধি। তার মানে আলটিমেটলি ভেক্টরের যোগ আর বিয়োগ করে দুটোর ক্ষেত্রে আমরা রেজাল্ট্যান্ট বা লব্ধি ভেক্টরই পাবো। যোগের ক্ষেত্রে মধ্যবর্তী কোণটা থিটা হলে ওর ক্ষেত্রে হবে 180 মাইনাস থিটা বা cos থিটাগুলোকে মাইনাসে চলে আসবে, এখানগুলো মাইনাস, যেখানগুলো মাইনাস চলে আসবে তার সাহায্যে আমরা নির্ণয় করতে একটা অঙ্ক, ছোট্ট অঙ্ক দেখিয়ে দিলাম। তো আজকে ক্লাস এখানে শেষ করছি, যোগ এবং বিয়োগ। পরবর্তী দিন আমরা ভেক্টর বিভাজন, কম্পোনেন্ট বা উপাংশ বিভাজন, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রতি অধ্যায়ে কাজে লাগবে পরবর্তী, নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা, শক্তি যেই বলো না কেন, উপাংশ বিভাজন পদে পদে কাজে লাগবে, শুধু এখনই নয় ক্লাস 12-এও কাজে লাগবে ভেক্টর। এই জন্য ভেক্টর অধ্যায়টা কিন্তু সকলে খুব মন দিয়ে পড়বে এবং ভালো করে শেখার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করছি। সকলে মন দিয়ে পড়ো এবং বিষয়গুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো। আমি একটা ছায়াপ্রকাশনের অঙ্ক দেখিয়ে দিলাম, আমি আস্তে আস্তে অধ্যায় এগোবো, সেই সাথে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো করে দেখে নেবে।